নমস্কার। সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার মানসিক শারীরিক কুশলতা কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা হাজির হয়েছি এই আধ্যাত্মিক এবং ধর্মীয় ভিত্তিক অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে, যেখানে আপনাদের প্রেরিত প্রচুর কৌতূহল এবং জিজ্ঞাসা প্রশ্নের উত্তরও এই অনুষ্ঠানে পাওয়া যায়। আগামী কিছুক্ষণ আমরা যেরকম কিছু ধর্মীয় কথোপকথন শুনব আপনাদের প্রেরিত চিঠির উত্তর, তার সঙ্গে কিন্তু কয়েকটি কথা আপনাদের বলার ভীষণ আবশ্যকতা আছে। 1417 যেমন আমরা নতুনভাবে বেঁচে থাকার প্রেরণায় প্রতিটি বাঙালি নববর্ষ স্বাগত জানাই, কিন্তু যদি একটু পেছন ফিরে তাকাই তাহলে বহু মানুষ আছি আমরা যারা দেখতে পাবো যে দিন মাস বছরের সমষ্টিগুলো কিন্তু নিষ্ফলা হয়ে গেছে। ব্যর্থতা, হতাশা, গ্লানি, গতিহীন জীবন আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে যে সমস্যার চোরাবালিতে পা দিয়ে আমরা ভাগ্যান্বেষণে ঘুরে বেড়াচ্ছি। আর সেখানেই কিন্তু একজন সঠিক ব্যক্তিত্বকে আমরা খুঁজি, যিনি তার পিতৃসুলভ আশীর্বাদে আমাদের এই আধুনিক সমাজের ক্লান্তি, এই আধুনিক সমাজের কুশিক্ষার হিংস্রতা থেকে নিজের সন্তানের মতো আগলে রাখবেন। আর সে ব্যক্তিত্ব কিন্তু ভারতবর্ষের বুকে জোনা কয়েক আছেন, তাদের মধ্যেই একজন হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি একজন শৈব সাধক, জ্যোতিষ গবেষক, বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ, ধর্মগুরু, যার কাছে আজকে দীক্ষিত পরিবারের সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি। ভারতবর্ষের প্রতিটি প্রান্তিক অঞ্চলে বিভিন্ন আঙ্গিকের সফল মানুষরা যার কাছে দীক্ষিত, যার শুভানুধ্যায়ী। সুতরাং এহেন ব্যক্তিত্বকে আমাদের মাঝখানে পাওয়া, সেও কিন্তু একটা পরম প্রাপ্তি। আর জীবন যখন এগিয়ে চলে কালের অবিরাম গতিতে, মৃত্যুর মতো নিয়ন্ত্রণহীন ঘটনা না ঘটলে যখন জীবনকে থামিয়ে রাখা যায় না, আর সেই চলার পথে সুখ অসুখ, প্রাপ্তি বঞ্চনা সব কিছুই আমাদের জীবনে ঘটে, সেইখানে কিন্তু একটি মাত্র শাস্ত্র মানব জীবনে শুধুমাত্র জ্ঞানের কথা জানিয়ে আসে, তারই নাম জ্যোতিষশাস্ত্র। আর এই জ্যোতিষশাস্ত্রের মতো অতল গভীর শাস্ত্রের ওপর যিনি আজও নিবিষ্ট চর্চা করে তার অমৃত সূত্র নিয়ে আমাদের সামনে হাজির হন, তিনিই বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন স্টুডিওতে তাকে স্বাগত জানিয়ে তার মুখ থেকে ধর্মীয় বাণী শুনি, যা আপনাদের মতো ভিন্ন ভিন্ন ধর্মপ্রাণ মানুষের হৃদয় প্রজ্বলন করে আসছেন বছরের পর বছর ধরে। সে মানুষকে স্বাগত জানাই। শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। শিবকৃষ্ণ গুরুকুলের আশ্রমের পক্ষ থেকে সকল ভক্ত শিষ্যের মঙ্গল প্রার্থনা করে, দেবাদিদেব মহাদেবের চরণে সকলের আরোগ্য প্রার্থনা করে, সকলের সফলতা প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করি। সমস্যা এবং
সমাধান। ভক্তগণ, আমরা দেখব চিঠি কি আছে এবং আমরা প্রার্থনাটা করব। শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের প্রার্থনা করব। সবার আগে দেখি যে চিঠি কি আছে। দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র যে আমাদের প্রতিটি কর্মের ক্ষেত্রে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই অভিজ্ঞাত সত্যটা এই সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠান বারবার প্রমাণ করে আসছে। সেরকমভাবেই আজকে লটারিতে কয়েক হাজার চিঠির মধ্যে যে চিঠিটি উঠেছে সেটিও অবশ্যই একজন কন্যার দায়গ্রস্ত পিতার তার কন্যার ব্যাপারে বিয়ের ব্যাপারে মূলত জিজ্ঞাস্য। কারণ বিবাহ জোটক বিচার করে তবেই কিন্তু বিয়ের ব্যাপারটা সম্পন্ন করাটাই শুভ হয়, আর এক্ষেত্রেও কিন্তু জ্যোতিষশাস্ত্রই সে কথা বলে আসে। সেই হিসেবে আজকে আমাদের যে চিঠিটি উঠেছে লটারির মাধ্যমে সেটি পাঠিয়েছেন নিখিল পাল বনগা থেকে। উনি লিখছেন, ওং শ্রী শ্রী তারামা সহায় পূজনীয় বাবা দেবদাস, সর্বপ্রথমে জানাই আমি আপনার চরণ ভিক্ষুক। আশা করি আমার ইচ্ছা আপনি পূরণ করবেন। আমি আপনার টিভি অনুষ্ঠানের নিয়মিত দর্শক। যদি কোনো দিন কোনো কারণে আপনার অনুষ্ঠান মিস করি, সেদিন নিজেকে খুব অসহায় মনে হয়। আমি আগে দুখানা পত্র আপনার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য কোনো উত্তর পাইনি। যাই হোক, আমি আমার মেয়ের জন্ম বিষয় জানালাম, ওর পড়াশোনা, বিয়ে এবং বিয়েটা সামাজিক না ভালোবাসা করে, এবং ওর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানালে খুবই উপকৃত হব। মেয়ের নাম সোমা পাল, জন্ম তারিখ 30/7/1992, সময় সকাল 10:45, জন্মস্থান বনগা, উত্তর 24 পরগনা। উত্তরের আশায় রইলাম। ইতি আপনার চরণ পিপাসু হতভাগ্য সন্তান নিখিল পাল বনগা। নিখিলবাবু, বনগা থেকে আপনি আপনার মেয়ে সোমার ব্যাপারে জানতে চেয়েছেন, মূলত ওর বিয়ে সামাজিক না ভালোবাসা করে এবং ওর ভবিষ্যৎ জীবন সম্পর্কে। আসুন আগামী কিছুক্ষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে সোমার ব্যাপারে আলোকপাত শুনে নিই। বাবা নিখিল পাল, তুমি এই চিঠি আমাকে লিখেছ। তুমি বাবা বনগা থেকে এই চিঠি আমাকে লিখেছ। এই চিঠি আমি বাই পোস্ট পেয়েছি। তোমার প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেব। আর বাবা, যখন তোমরা চিঠি লিখবে বাবারা মায়েরা, অবশ্যই কিন্তু চিঠি কোথা থেকে লিখছো আর কবে লিখছো ডেটটা দেবে। কেমন? ডেটটা দেবে আর স্থানটা লিখবে। তাহলে সোমা পালের জন্য তুমি চিঠি লিখেছ। সোমা পাল, সোমার শুভ জন্ম তারিখ 30শে জুলাই 1992 সাল। 30শে জুলাই 1992 সাল। সেদিন ছিল বৃহস্পতিবার এবং সকালবেলা 10:45 বনগাঁতে সোমার জন্ম। বাবা, যদি তুমি জানো তো ভালো, আর যদি না জানো একটু লিখে নাও। খাতা পেন নেই সাথে, আমি একটু অপেক্ষা করি, তুমি লিখে নাও বাবা, লিখে নাও। সোমার শুভ রাশি, অর্থাৎ সোমার রাশি হলো কর্কট রাশি। সোমার কর্কট রাশি এবং
কন্যা লগ্ন, কন্যা লগ্ন। অশ্লেষা নক্ষত্র 9/4, 9 নম্বর নক্ষত্র আর 4 নম্বর রাশি। 9 নম্বর নক্ষত্র আর 4 নম্বর রাশি। শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম, শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম। ব্রাহ্মণ বর্ণ, ব্রাহ্মণ বর্ণ এবং দেবাড়িগণ বা রাক্ষসগণ। দেবাড়িগণ বা রাক্ষসগণ, তা বলে মনে দুঃখ পেও না, গণটা শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে লাগে। রাক্ষসগণ বলে যে খারাপ অশুভ তা কিন্তু নয়। অনেক প্রতিষ্ঠিত মানুষেরই রাক্ষসগণ হয়, এমনকি নোবেল পুরস্কার পেয়েছে এমন অনেক ব্যক্তিরই কিন্তু রাক্ষসগণ। এই নিয়ে দুঃখের কিছু নেই, দুঃখ পেও না বাবা। তাহলে তোমার জন্মকুণ্ডলী সম্পর্কে বলবো, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। তার আগে আমরা প্রার্থনাটা করে নেই। দর্শক বন্ধুরা, মহারাজের কথা মতো আমরা আজকের অনুষ্ঠানে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম নিবেদিত সমবেত প্রার্থনা শুনে নিই। আমরা শুনলাম শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম উপস্থাপিত এবং নিবেদিত প্রার্থনা। আপনারা যারা পারমার্থিক ব্যবহার চান, যারা জীবনে সুচিতা শুদ্ধতা লাভ করতে চান, তারা অবশ্যই প্রার্থনা প্রতিদিন আমাদের প্রাত্যহিক অনুষ্ঠানেও শুনতে পান। আপনারা অবশ্যই প্রার্থনা করবেন, কারণ এই প্রার্থনায় বিভিন্ন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ মন্ত্র উপস্থাপিত করে এই প্রার্থনাটি নিবেদিত হচ্ছে। এবং হৃদয় যদি শুদ্ধতা না আসে তাহলে কিন্তু সিদ্ধি লাভ হয় না। আর এই শুদ্ধিকরণ সুচিতা লাভের জন্য এই প্রার্থনা করাটা অবশ্যম্ভাবী। এবং আপনাদের কাছে আরও একটি নিবেদন, যে বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি পিতামাতার একমাত্র পুত্র সন্তান এবং যার জীবনের একমাত্র ইচ্ছাই ছিল, কল্পনাই ছিল একটি বিশাল আশ্রম তৈরি করা, সেটি আজকে বাস্তবায়ন হতে চলেছে। এবং সে কারণেই আপনাদের কাছে আমরা দান ভিক্ষা চাইছি। আপনারা আপনাদের সামর্থ্য মতো অর্থ প্রতি মাসের শেষে অথবা কোনো শুভ তিথিতে আমাদের কাছে পাঠিয়ে দিন। দান ভিক্ষা পাঠাবার একমাত্র ঠিকানা শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। এবং যে সকল মানুষ এই শৈব সাধক ধর্মগুরুর কাছে দীক্ষিত হতে চান, যেরকমভাবে আজকে প্রায় 2 লক্ষ পরিবার তার কাছে দীক্ষিত, আপনারাও যদি ওনার কাছে দীক্ষিত হতে চান তাহলে যে দুটো নাম্বার স্মরণে রাখুন, সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বারে ফোন করে আপনারা আসন্ন যে কোনো শুভ তিথিতে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা, গঙ্গা পূজা, ফলহারিণী, কালী পূজা, জগন্নাথ দেবের স্নানযাত্রা, এরকম আসন্ন সমস্ত পুণ্য তিথিগুলোতে এই দুটো নাম্বারে যোগাযোগ করে এই মহান ব্যক্তিত্বের, এই শৈব সাধক ধর্মগুরুর কাছে দীক্ষা লাভ করতে পারেন। আমরা নিশ্চয়ই শুনব সোমা দেবীর ব্যাপারে আরও নিখুঁত বিশ্লেষণ। আর একথাও বলি যে এই সমস্ত পুণ্যতিথির ওপর আরও আলোকপাত করবেন প্রতিটি আগামী কার্যক্রমগুলোতে বাবা শ্রী দেবদাসজি মহারাজ। তার আগে আমরা আপনাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে জানিয়ে রাখি যে কোথায় কোথায় ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। উত্তরবঙ্গের একটি ঠিকানা প্রথমেই বলে দিই, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের ঠিক উল্টো দিকে। অর্থাৎ এটি শিলিগুড়িতে, আরও একবার বলছি, শিলিগুড়িতে প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে প্রায় 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে। এছাড়া দক্ষিণবঙ্গে উনি 3টি জায়গায় সাক্ষাৎ করতে পারবেন আপনারা ওনার সঙ্গে। সেই 3টি জায়গা হলো, একটি হলো শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। এবং চিঠি একমাত্র এই ঠিকানা পাঠাবেন।
আপনারা যে সমস্ত চিঠি পাঠান সেই চিঠি পাঠানোর একমাত্র ঠিকানাই হলো শিবকৃষ্ণ গুরুকুল, এবং আপনাদের দান ভিক্ষাও কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল এই ঠিকানায় পাঠাবেন। কলকাতায় ওনার যে দুটি চেম্বার, একটি হলো টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় বা যে কোনো যানবাহনে চলে আসুন জয়শ্রী কালীতলাতে। জয়শ্রী কালীতলায় এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টেই উনি বসেন। 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টেই উনি বসেন। এবং তৃতীয় ঠিকানাটি হলো সল্ট লেকে। ঠিকানাটি বলছি, গুড লাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বা BD বাস স্টপেজ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে। আর নাম্বার দুটো তো আপনাদের অবশ্যই মনে রাখার জন্য আরও একবার বলে দিই, 9830156738 এবং 9831950049। জীবনে যদি পূর্ণ সুখ, সমৃদ্ধি, সাফল্য আপনি লাভ করতে চান, আপনার জীবনে যদি আরও পরিপূর্ণতা আনতে চান, যদি চান কোনো মঙ্গলময় পরামর্শ বা পিতৃসুলভ সান্নিধ্য, তাহলে কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজের মতো একজন বিরল ব্যক্তিত্বের সুপরামর্শ আপনাদের নিতেই হবে। ইত্যবসরে আমরা অবশ্যই শুনে নিই সোমাদেবীর ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ। বাবা নিখিল পাল, সোমা পালের জন্মকুণ্ডলী সম্পর্কে বলি। এই হলো সোমা পালের জন্মকুণ্ডলী। সোমার মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে আছে মঙ্গল। মিথুনে আছে কেতু। কর্কটে আছে রবি বুধ শুক্র চন্দ্র। সিংহ রাশিতে আছে বৃহস্পতি। কন্যা রাশিতে আছে লগ্ন। তুলা রাশিতে কোনো গ্রহ নেই। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই। ধনু রাশিতে আছে রাহু। মকরে আছে শনি। কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই এবং মীন রাশিতেও কোনো গ্রহ নেই। তাহলে তুমি সোমার ব্যাপারে লিখেছো, আগেও তুমি আমায় 2খানা চিঠি লিখেছিলে, কিন্তু উত্তর পাওনি। আসলে বাবা অনেক চিঠি জমে থাকে তো, 4000-এরও বেশি চিঠি পড়ে আছে, সেই জন্য উত্তর পাওনি। মনে দুঃখ নিও না। তুমি ওর পড়াশোনা সম্পর্কে জানতে চেয়েছো, লিখেছ, যাই হোক আমি আমার মেয়ের জন্ম বিষয় জানালাম। ওর পড়াশোনা, বিয়ে, সামাজিক না ভালোবাসা এবং ওর ভবিষ্যৎ সম্বন্ধে বিস্তারিত জানালে খুবই উপকৃত হইব। অবশ্যই বাবা বলবো। তাহলে সোমার জন্মকুণ্ডলীতে মঙ্গল ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে। সোমার জীবনে শিক্ষা হবে, কিন্তু শিক্ষাতে একটু বাধা আছে। শিক্ষা হবে
কিন্তু শিক্ষাতে একটু বাধা আছে। কেন বাধা আছে? কারণ লগ্ন থেকে 1, 2, 3, 4 এই 4 নম্বর ঘর থেকে শিক্ষা বিচার হয়। 4 নম্বর ঘরটা হলো ধনু রাশি, এর মালিক হলো বৃহস্পতি। বৃহস্পতি রবির ঘরে আছে, দ্বাদশে আছে, কিন্তু খারাপ নয়, ভালো আছে। কিন্তু এই যে চতুর্থে রাহু আছে, চতুর্থে রাহু থাকার জন্য শিক্ষাতে 1-2 বছর নষ্ট হতে পারে। দেখো তোমরা যাদের যাদের তোমাদের চতুর্থে রাহু আছে, শিক্ষাতে বাধা এসেছিল, অর্থাৎ শিক্ষা থেমে যাবার কথা ছিল, কিন্তু পরে আবার নিজের চেষ্টায় শিক্ষা কন্টিনিউ করেছ, উচ্চ শিক্ষা পেয়েছ। কিন্তু চতুর্থে যাদের রাহু, তাদের শিক্ষাতে একটু বাধা আসে। ভয় পেও না, বলেছি শিক্ষা হবে, উচ্চ শিক্ষাও হবে, সমার শিক্ষা হবে এবং উচ্চ শিক্ষাও হবে। তো চতুর্থে রাহু থাকলে কি হয়? শিক্ষায় বাধা আসে। ধরো পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে গেল, তাই পরীক্ষা দেওয়া গেল না, বা পরীক্ষার আগে হয়তো একটু হাতে পায়ে ব্যথা লাগলো বা হাত পা ভাঙলো, এরম একটু সমস্যা থাকে। চতুর্থে রাহু হলেই তাদের একাডেমিক কোয়ালিফিকেশনে বাধা আসে। পরে সেই বাধাটাকে কাটিয়ে কিন্তু সোমা উচ্চ শিক্ষাও লাভ করবে, কারণ সোমার এখানে নবম স্থানে, উচ্চ শিক্ষা স্থানে মঙ্গল আছে, ভালো আছে মঙ্গল। সোমার উচ্চ শিক্ষা হবে, সোমার উচ্চ শিক্ষা হবে। চতুর্থে যাদের রাহু থাকে, তাহলে কি হবে? মা একটু রুগ্না হবে, এই স্বাস্থ্যটা না একটু দুর্বল থাকবে, মা একটু রুগ্না থাকবে। ঘরে শান্তি মাঝে মাঝে একটু নষ্ট হবে, ঘরের শান্তি মাঝে মাঝে একটু নষ্ট হবে। সোমার বন্ধুরা সোমার পক্ষে হেল্পফুল নয়, জানো তো বাবা, সোমার বন্ধুরা না সোমার পক্ষে হেল্পফুল নয়, ওকে বিদ্রূপ করে, ওকে ব্যঙ্গ করে, ওকে হিংসে করে। কারণ চতুর্থ স্থান তো বন্ধুস্থান, তো বন্ধুস্থানে রাহু আছে না, তো সেই বন্ধুস্থানে রাহু আছে বলে বন্ধুরা বিদ্রূপ করে, বন্ধুরা হাসি ঠাট্টা করে, বন্ধুরা হিংসে করে, হেয় করে। এটা একটু সমস্যা হচ্ছে। কিন্তু মনে রাখবে, সোমা জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে ওদের শান্তিপূর্ণভাবে উচিত জবাব দিতে পারবে। কোনো ঝগড়াঝাটি না করে সোমা জীবনে যখন প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়ে ওদের প্রকৃত জবাব দিতে পারবেই পারবে। সোমার উচ্চ শিক্ষা হবে, সোমার পক্ষে পিএসসি ভালো হবে। সোমার জন্য রেলে চাকুরির খুব যোগ আছে, জানো তো, সোমার জন্য রেলে চাকুরির খুব যোগ আছে। ও রেলে চাকুরি হতে পারে বা রেলে চাকুরি হবার খুবই সম্ভাবনা রয়েছে,
পিএসসি, এছাড়া পিএসসি ওর হবে, ওর কোনো সরকারি চাকুরি হবে, কিন্তু কম বয়সে নয়, 28 বছর 9 মাসের পর সরকারি চাকুরি সোমার হবে। 28 বছর 9 মাসের পর সোমার সরকারি চাকুরি হবে। সোমার কর্মজীবন শুরু হবে 23 বছর 9 মাসের পর। 23 বছর 9 মাসের পর সোমার শুভ কর্মজীবন শুরু হবে। লাভ ম্যারেজ হবে না, অ্যারেঞ্জ ম্যারেজই হবে। লাভ ম্যারেজ হবে না, অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অ্যারেঞ্জ ম্যারেজটা কবে হবে? একটু লেট ম্যারেজ আছে, একটু লেট ম্যারেজ আছে, একটু দেরিতে বিয়েটা শুভ হবে। বিয়ে শুভ হবে 26 বছর 8 মাসের পর বিয়ে শুভ হবে। সোমার 26 বছর 8 মাসের পর বিয়ে শুভ হবে। বিয়ে চাকুরিজীবী ছেলের সাথেই ভালো হবে। সোমার বিয়ে চাকুরিজীবী ছেলের সাথে শুভ হবে। তারা এক ছেলে হবে, এক ছেলের সাথে বিয়ে হবে, এক ছেলের সাথে বিয়ে হবে। শ্বশুর বেঁচে নাও থাকতে পারে, শ্বশুর বেঁচে নাও থাকতে পারে, বা শ্বশুরের পরমায়ু কম হতে পারে। তাদের নিজস্ব বাড়িঘর থাকবে, তাদের নিজস্ব বাড়িঘর থাকবে। সোমার জন্মস্থান থেকে 72 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। সোমার জন্মস্থান থেকে 72 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। শনি আর চন্দ্র একটা বীজ যোগ হয়েছে, শনি আর চন্দ্র। আবার রবি আর শনি আর একটা বীজ যোগ হয়েছে, রবি আর শনি আর একটা বীজ যোগ হয়েছে। বীজ যোগের জন্য সোমা একটু জেদি হবে, সোমা একটু জেদি প্রকৃতির আছে, সোমার মনে একটু জেদি ভাব আছে। আর কি হয়েছে? সোমা লেখাপড়াতে ও যে পরিশ্রম করে সেরকম সফলতা হয় না। সোমা যে পরিশ্রম করে বাবা, সোমা সফলতা পায়, কিন্তু যতটা সফলতা হওয়া উচিত ততটা মনের মতো সফলতা হয় না। যতটা সফলতা হওয়া উচিত ততটা মনের মতো সফলতা হয় না। পরীক্ষার আগের দিন থেকেই 2-3 দিন আগের থেকেই ও ভীষণ টেনশনে থাকে এবং নার্ভাস ফিল করে। ও ভীষণ টেনশনে থাকে এবং নার্ভাস ফিল করে, এবং এটা পরীক্ষার দিনে এটা একটু অধিক হয়ে যায়। পরীক্ষার দিনে এটা একটু অধিক হয়ে যায়। এই নার্ভাসনেসটা কিন্তু বাবা ওর মধ্যে রয়েছে, এটা একটু অসুবিধে আছে, এটা একটু অসুবিধে আছে। যে কোনো বোর্ডের পরীক্ষাতে সোমার ফলাফল আশা থেকে যা তোমরা আশা করবে তার থেকে 11% কম হবে। যে কোনো বোর্ডের পরীক্ষাতে সোমার ফলাফলটা তোমাদের আশার থেকে 11%, 11 থেকে 15% কম হবে। এটা একটু অসুবিধে রয়েছে, এটা একটু অসুবিধে রয়েছে। অ্যাকাউন্টসের বিষয়ে
সোমার মনে একটু দুর্বলতা থাকতে পারে। গণিত বা অ্যাকাউন্টসের ব্যাপারে, ম্যাথের ব্যাপারে সোমার মধ্যে একটু দুর্বলতা থাকবে। এখন সোমার যে সময় চলছে, নভেম্বর মাসের 12 তারিখের পর আরও শুভ পরিবর্তন হবে। এখন সোমার যে সময় চলছে, নভেম্বর মাসের 12 তারিখের পর সোমার আরও শুভ পরিবর্তন হবে। সোমার উচ্চশিক্ষা হবে, পিএসসি ভালো হবে। বলে দেই সোমার জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা। প্রতি ইংরেজি মাসের 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সোমার পক্ষে সফল হবে, সোমার পক্ষে সাকসেস হবে। যে কোনো শুভ কাজ সোমা এই সব তারিখে করবে, সেটা ওর জন্য শুভ হবে। শুভ রং ধূসর, গোলাপি, লাল, ক্রিম এবং সাদা। ধূসর, গোলাপি, লাল, ক্রিম এবং সাদা। গোলাপি রং সোমার পক্ষে খুবই শুভ। গোলাপি বডির পেন, গোলাপি রুমাল, গোলাপি বেডশিট, গোলাপি তোয়ালে, গোলাপি জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া ধূসর শুভ, লাল শুভ, ক্রিম শুভ, সাদাও শুভ। গণেশ সোমার জন্য মঙ্গলময় চিহ্ন। শুভ চিহ্ন গণেশ সোমার জন্য মঙ্গলময় চিহ্ন। ওর ঘরে দরজার ওপরে, আলমারির ওপরে গণেশের স্টিকার লাগাবে। ওর ঘরে দরজার ওপরে, আলমারির ওপরে গণেশের স্টিকার লাগাবে। ওর পড়ার ঘরের দেওয়ালেও গণেশের স্টিকার লাগাবে। ওর পড়ার ঘরের দেওয়ালেও গণেশের স্টিকার লাগাবে। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ সোমার জন্য শুভ দিক। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। মিথুন রাশির সাথে বিয়ে দেবে না, তুলা লগ্নের সাথে বিয়ে দেবে না। মিথুন রাশির সাথে সোমার বিয়ে দেবে না এবং তুলা লগ্নের সাথে সোমার বিয়ে দেবে না। শুভ যোগাসন নটরাজ আসন, নটরাজ আসন এবং মকরাসন শুভ যোগাসন। নটরাজ আসন এবং মকরাসন শুভ যোগাসন। দিনে 2 মিনিট করে মকরাসন আর 2 মিনিট করে নটরাজ আসন অভ্যাস করবে।
কলা পাতার ওপর ঘিয়ের প্রদীপের কাজল ফেলে, কলা পাতার ওপর ঘিয়ের প্রদীপের কাজল ফেলে, ভূর্জপত্রে খাগের কলম দিয়ে, ভূর্জপত্রে খাগের কলম দিয়ে ওং নমঃ শিবায় 3 বার লিখবে, ওং নমঃ শিবায় 3 বার লিখবে এবং সেটা প্রণাম করে তোমার মনের প্রার্থনা জানিয়ে কোনো জলাশয়ে দিয়ে দেবে। এটা পূর্ণিমার দিন করবে। তুমি এটা আগামী 19টা পূর্ণিমাতে করবে। কেমন? প্রতি শনিবার দিন পায়ে তিল তেল মাখবে, প্রতি শনিবার দিন পায়ে তিল তেল মাখবে। শুভ মন্ত্র, শুভ মন্ত্র লিখে নাও। শুভ মন্ত্র ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার যে কোনো সময় সোমা অথবা ওর হয়ে তুমি জপ করবে। ভগবান তোমাদের মঙ্গল করুন। দর্শক বন্ধুরা, সময়ের ইশারায় আজকে আমাদের শেষ করতে হবে। আরও অনেক কিছু মহারাজের শ্রীমুখ থেকে শোনার বাকি রইল, যা আগামী কার্যক্রমগুলোতে আমরা শুনব। ততক্ষণ ভালো থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার। হরি ওম নমঃ শিবায়।